আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর প্ল্যান্ট অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেট অধ্যায়ের কিছু সূত্র নিয়ে এবং সেই সাথে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্ল্যান্ট অ্যাসেট অধ্যায়ের সূত্র নিয়ে। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের বিবি অ্যানিমি সলিউশন মনিসার পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত থাকেন তারা অবশ্যই ইউটিউবে আমাদের BBM24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা হোয়াইট বোর্ডে কিছু সূত্র লিখে রাখছি, এই সূত্র নিয়ে এবং এই অধ্যায়ের আধুনিক কিছু অর্থ নিয়ে বা কথা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্ল্যান্ট অ্যাসেট অর্থাৎ দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পত্তির হিসাব সাধারণত আমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসিতে যখন আমরা ইন্টারে ছিলাম তখন আমরা অবসর হিসাব নামে একটি অধ্যায় করছিলাম, সেই অধ্যায়ের সাথে এই অধ্যায় হুবহু মিল। তো এই অধ্যায়ে আমরা নির্ণয় করব অবসয়। তো অবসয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু পদ্ধতি আছে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয় বিশ্লেষণ করে 6টি পদ্ধতির অঙ্ক সাধারণত আসছে। তবে বর্তমানে IFRS বোর্ড নির্ধারিত হওয়ার পরে ডিমিনিশিং ব্যালেন্স মেথড নামে একটি পদ্ধতি বিলুপ্ত করা হয়েছে, যার কারণে এখন সাধারণত 5টি পদ্ধতির প্রচলন দেখা যায়। তো আমরা হোয়াইট বোর্ডে এই 5টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা নিই। ধরুন আপনি একটি কোম্পানির মালিক, আপনার প্রতিষ্ঠানের একটি মেশিনের প্রয়োজন। সেই মেশিনটি যদি আপনি বিদেশে কোনো দেশ থেকে আমদানি করেন, তাহলে ওই বিদেশে কিনা থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠানে এসে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা পর্যন্ত যত প্রকার ব্যয় হবে সকল প্রকার ব্যয় ওই সম্পত্তির মূল্যের সাথে যোগ হয়ে পারচেস কস্ট নামে, অর্থাৎ যে কস্ট আমরা নির্ণয় করব সেটা হচ্ছে মেশিনের ব্যয় এবং মেশিনের মূল্য, এবং ওই ব্যয়ের উপরে আমরা অবশ্যই ধার্য করব। সাধারণত শেয়ার মার্কেট অঙ্কে এই ধরনের লেনদেনগুলো আসবে। যেমন আপনি যদি মেশিন কিনে থাকেন 2 লক্ষ টাকা দিয়ে, তার ভাড়া দিয়েছেন, অর্থাৎ ভাড়া বা দুই রকম হতে পারে, জাহাজ ভাড়া হতে পারে, রেলওয়ে ভাড়া হতে পারে, ট্রাক ভাড়া হতে পারে, সাথে হচ্ছে আপনি সরকারকে ভর্তুকি পাইতেছেন, শুল্ক অবসর শুল্ক হতে পারে, সেটা প্রতিস্থাপন করতে মজুরি ব্যয় হতে পারে। এই সকল প্রকার ব্যয় মেশিনের মূল্যের সাথে যোগ হওয়ার পরে যে মূল্য হবে সেটা হচ্ছে প্রকৃত মেশিনের মূল্য, এবং ওই টাকার উপরে আমরা অবসর নির্ণয় করব। এই অবসর নির্ণয় করার পরে আমরা অবসরের ফিক্সড জাবেদা আছে, সেই জাবেদা সাপেক্ষে আমরা এখানে খতিয়ান নির্ণয় করব। এখানে ম্যাক্সিমাম সময় আমাদের মেশিনারি অ্যাকাউন্ট করতে বলবে, সেই খতিয়ানগুলো আমরা নির্ণয় করা শিখব এই অধ্যায়টিতে। তো শুরুতে আমরা অবসর হিসাব পদ্ধতি নিয়ে আলোচনা করি। অবশ্যই প্রথম 1 নম্বরে যে পদ্ধতিটা আছে, অতি প্রাচীন যে পদ্ধতি, সেটা হলো স্টেট লাইন মেথড অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি। এটাকে ফিক্সড ডিভিশন পদ্ধতি বলা হয়, তার কারণ এখানে অবচয় প্রত্যেক বছর সমান হারে হয়ে থাকে। আর এই স্টেট লাইন মেথড পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সিলভার ভ্যালু ডিভাইডেড নাম্বার অফ ইয়ার অথবা ইউজফুল লাইফ। অর্থাৎ কস্ট প্রাইস বলতে গেলে মেশিনের মূল্য, আর সিলভেজ ভ্যালু বলতে বোঝায় ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে আপনার মেশিনটির যে মূল্য থাকবে। আর নাম্বার অফ ইয়ার বলতে বোঝায় বা ইউজফুল লাইফ বলতে বোঝায় আপনি মেশিনটি যত বছর ব্যবহার করতে পারবেন। 2 নম্বর পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড অর্থাৎ দ্বিগুণ কম হ্রাসমান রেট পদ্ধতি। এই পদ্ধতিটায় সাধারণত একটি রেট আছে, এই রেট দ্বারা সাধারণত রেট বেরোবে এবং এই রেট দ্বারা প্রত্যেক বছরে তার সম্পত্তির মূল্যের উপর থেকে অবস্থায় হ্রাস পাবে। অর্থাৎ এই পদ্ধতির সূত্রটা ব্যবহার করবো আমরা 1/n গুণন 100 ইন্টু 2, অর্থাৎ 1/n, n বলতে গেলে হচ্ছে বছর সংখ্যা, আর 100 দিয়ে গুণ দিলে আমরা পার্সেন্ট পাবো, আর দ্বিগুণ অর্থাৎ ডাবলের জন্য 2 দ্বারা গুণ। 3 নম্বর বলছে প্রোডাকশন ইউনিট মেথড, বাংলা যাকে বলা হয় উৎপাদন একক পদ্ধতি, অর্থাৎ আপনি যে পরিমাণ উৎপাদন করবেন সেই সাপেক্ষে আপনার মেশিনের অবস্থায় ধার্য করা হবে। এই পদ্ধতির সূত্র ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলভেজ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট, অর্থাৎ আপনি অনুমান করেছেন এই মেশিনটা যতদিন ব্যবহার করা যাবে ততদিন কতটুকু উৎপাদন করা সম্ভব, এস্টিমেট আনুমানিক উৎপাদন অর্থাৎ আনুমানিক টোটাল উৎপাদন, এবং সাইডে গুণ অ্যাকচুয়াল প্রোডাকশন অর্থাৎ আপনার সম্পত্তি বা এই মেশিনটি যত বছর ব্যবহার করা যাবে পৃথক পৃথক বছরে কোন বছরে কতটুকু উৎপাদন হয়েছে সেটা দ্বারা গুণ। এই প্রোডাকশন পদ্ধতির আরও নাম আছে, এই প্রোডাকশন পদ্ধতি ইউনিট অ্যাক্টিভিটি পদ্ধতি নামেও আপনাদের সামনে আসতে পারে।
এবং প্রোডাকশন ইউনিট পদ্ধতি, এবং 4 নম্বর হচ্ছে ওয়ার্কিং আওয়ার মেথড। কিছুটা 3 নম্বরের মতোই। সাধারণত ওয়ার্কিং আওয়ার মেথডের ক্ষেত্রে কার্যঘণ্টা হার পদ্ধতি, অর্থাৎ এখানে আওয়ার ব্যবহার করা হয়। আবার কোনো কোনো সময় যদি দূরত্বের ক্ষেত্রে কিলোমিটারও ব্যবহার করা হয়ে থাকে। তো এই পদ্ধতির সূত্র ডিভিশন ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলের ভ্যালু ডিভাইডেড এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার। সেম জিনিস, কস্ট প্রাইস বলতে গেলে মেশিনের মূল্য, সেলের ভ্যালু বলতে নিজস্ব সময় শেষে মেশিনের যে মূল্য দাঁড়াবে, আর এস্টিমেটেড আনুমানিক ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ এই মেশিন তার আয়ুষ্কালে যতদিন ব্যবহার করা যাবে, যত ঘন্টা চলতে পারে, আর গুণ 100, অর্থাৎ পৃথক পৃথক বছরে যতটুকু উৎপাদন হয়েছে, যত ঘন্টা কাজ করছে সেটা দ্বারা গুণ। 5 নম্বর যে পদ্ধতি সেটা হলো সাম ইয়ার ডিজিট মেথড, অর্থাৎ বর্ষ সংখ্যা পদ্ধতি। এই বর্ষ সংখ্যা পদ্ধতির সূত্র হলো ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড সাম ইয়ার ডিজিট গুণন রেস্ট ইয়ার। এটা একটু বোঝার ব্যাপার আছে। কস্ট প্রাইস সম্পর্কে আমরা জানি, কস্ট প্রাইস বলতে গেলে মেশিনের মূল্য, সেলস ভ্যালু বলতে গেলে নির্দিষ্ট সময় পরে মেশিনের যে দাম থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ মূল্য। আর সাম ইয়ার ডিজিট বলতে গেলে এটা হচ্ছে বর্ষ সংখ্যা পদ্ধতি, অর্থাৎ বর্ষ সংখ্যা। সাম ইয়ার ডিজিট বলতে বর্ষ সংখ্যা, অর্থাৎ যদি 5 বছরের অঙ্ক হয় তাহলে 5, 4, 3, 2, 1, অর্থাৎ যত বছরের অঙ্ক সেখান থেকে পিছনের দিকে যোগফল টেনে যেটা আসবে সেটা হচ্ছে বর্ষ সংখ্যা। আর রেস্ট ইয়ার, অর্থাৎ এটা হলো যদি আপনি সাম ইয়ার ডিজিট ধরেন তাহলে যত বছর প্রথম বছরের করলে যত বছর অবশিষ্ট থাকে রেস্ট ইয়ার, অর্থাৎ অবশিষ্ট বছর যত বছর অবশিষ্ট থাকে সেটা দ্বারা গুণ। এই হচ্ছে আমাদের এই পদ্ধতি, 5 পদ্ধতির অঙ্ক সাধারণত এই যাবৎ পর্যন্ত আসছে। আমরা এই পদ্ধতিগুলো সরাসরি অঙ্কে প্রয়োগ শিখবো ইনশাল্লাহ। আর একটি পদ্ধতি আপনাদের জানা রাখা উচিত, যে ডিপ্রিসিয়েশন, একটা সূত্র এখানে লেখা আছে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, ক্রমহ্রাসমান যে পদ্ধতির সূত্র ছিল এটা। বর্তমানে এই পদ্ধতিটাকে বিলুপ্ত করা হয়েছে এবং এই জায়গাতে এখন ডাবল ডিপেন্ডেন্স মেথড আবির্ভাব করছে। এটা জিএপি দ্বারা স্বীকৃত ছিল, আর এটা বর্তমানে আইএফআরএস দ্বারা স্বীকৃত, যার কারণে এটাই বহুলভাবে প্রচলিত এবং এটা বিলুপ্ত। যাই হোক, আমরা অবশ্যই সংক্রান্ত বা প্ল্যান্টেশন দীর্ঘমেয়াদী সম্পত্তির হিসাব বা অবস্থা হিসাব যেটা আমরা বলি, এই সম্পত্তির এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্র এবং নিয়মাবলী বলে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে এই সূত্রগুলোর বাস্তব প্রয়োগ শিখব। সে পর্যন্ত সবাই বিবিএ এন্ড এমবি সলিউশন মনিটর পেজের সাথে থাকুন। সেই সাথে যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত থাকেন তারা অবশ্যই আমাদের বিবিএ ভিডিও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সামনে তথ্যকে ত্বরান্বিত করবেন এবং আমাদের ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।